আচ্ছা যাই হোক, এখন এদিকে অ্যাটেনশন দেওয়া অনেক সময় লস হয়ে গেছে আমাদের। স্টক মার্কেটটা কি বুঝো তোমরা? স্টক মার্কেট মূলত কাকে বলে? মার্কেট সংরক্ষণ করবো কেন আমরা? মূলত ফাইল সংরক্ষণ করে রাখা। আচ্ছা, আমাদের মূলত এই যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে বুঝতে পারিছো, দুই ভাবে তিন ভাবে কাজ করা যায়। মানে গ্রাফিক ডিজাইনটা শিখে প্রথমত হচ্ছে তুমি ক্লায়েন্টের কাজ করতে পারো। মানে একজন ক্লায়েন্ট তোমাকে হচ্ছে টাকা দিচ্ছে, সে টাকার বিনিময়ে তুমি তার কাজ করে দিচ্ছ। তারপরে আর কি? আচ্ছা, এই ক্লায়েন্টের কাজ আবার কিন্তু দুই তিন ভাবে হয়। একটা হচ্ছে দেখা যাচ্ছে তুমি মার্কেট প্লেসে হচ্ছে করতেছো, মানে ফাইবার আর আপওয়ার্ক, এই দুইটা সাইটকে আমরা দেখাইছিলাম একটু ইন ডিটেলসে। ফাইবারে মূলত কাজ তোমাকে দেয় এক, মানে বুঝতে পারিছো, মানে ক্লায়েন্টেরা খুঁজে তোমাকে কাজ দেবে। আর আপওয়ার্ক আর হচ্ছে ফ্রিল্যান্সারে মূলত তোমাকে কাজ খুঁজে নিতে হবে। বোঝা গেছে? সো এখানে কিন্তু দুই রকম রুলস। ফাইবারে ক্লায়েন্ট তোমাকে খুঁজে কাজ দেবে, আর আপওয়ার্ক ফ্রিল্যান্সার এগুলোতে মূলত আমার নিজে কাজ খুঁজে নিতে হবে, ক্লায়েন্ট খুঁজে না কাজ করতে হবে। তাহলে এখানে কিন্তু দুই ধরনের কাজ পাইলাম, ক্লায়েন্টের কাজ হলেও একটা খুঁজে নেওয়া করা লাগছে, আর একটা ক্লায়েন্ট আমাকে খুঁজেছে। বুঝতে পারিছো? আচ্ছা, সো আমরা মূলত বুঝলাম একটা ক্লায়েন্টের কাজ আমরা করতে পারি। আর একটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো মূলত সেল করতে পারি। তাহলে ডিজাইন সেল করার জন্য তো আমাদের আর কারো ক্লায়েন্টের দরকার হচ্ছে না, যে ক্লায়েন্ট আমার কখন কিনলো না কিনলো তার উপরে তার বসে থাকা লাগছে না। তাহলে মূলত এই যে ডিজাইন যে সেল, এই জিনিসটা মূলত আমরা হচ্ছে আসি যে স্টক মার্কেটে। মূলত এই ডিজাইন সেল আমরা দুই তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে তোমার মূলত টি শার্ট বিক্রির মাধ্যমে করতে পারি। দেখা যাচ্ছে তুমি একটা ডিজাইন করেছো, ডিজাইন করে টি শার্টের মকআপ দিয়ে পেজে দিয়ে দিছো, যার যার পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছে। মূলত তাহলে তুমি জিনিসটা সেল করতেছো ডিজাইন, মূলত টি শার্ট কিন্তু হচ্ছে না। ডিজাইন তোমার ভালো হলে টি শার্ট বিক্রি হবে, ডিজাইন খারাপ হলে কিন্তু হচ্ছে না। আচ্ছা, আরেকটা আসছে যে হচ্ছে স্টক মার্কেট। ডিজাইন কপি করা তো অত আবার সস্তা না। সাপোজ টি শার্ট ডিজাইন লিখলাম, হুম, এখন এই যে হিজি বিজি ডিজাইন গুলা তুমি কি বানাতে পারবে? এটা কি স্ক্রিনশটের বিষয়? স্ক্রিনশট মারলে কি তোমার কোয়ালিটি ঠিক আসবে? কারণ ডিজাইন যখন তুমি টি শার্টে প্রিন্ট করবে ওই ফাইলটা 5 MB 6 MB ভালো লাগবে। আর স্ক্রিনশট দিলে তো তোমার কোয়ালিটি লস হয়ে গেল। বুঝতে পারিছো? সো এখানে হচ্ছে তুমি যখনই টি শার্ট ডিজাইন করতে যাবে তোমার সোর্স ফাইল দরকার, জেপিজি পিএনজি দেখাম নাই। বোঝা গেছে? এই যে, আচ্ছা, সো এই টি শার্ট ডিজাইনের বিষয়গুলো আমরা পরে দেখবো, আপাতত আমরা স্টক মার্কেটের কাজটা দেখি। সামনের দিন হচ্ছে টি শার্ট ডিজাইনের বিষয় দেখাবো, টি শার্ট কিভাবে পাবলিশ করব ডিজাইন করবো এই বিষয়গুলো, এটা আমাকে একটু মনে করাই দিও। আমরা আপাতত আজকে স্টক মার্কেট দেখতেছি। আচ্ছা, এই স্টক মার্কেটের মধ্যে আবার হচ্ছে জনপ্রিয় হচ্ছে দুইটা মার্কেট প্লেস আছে, একটা হচ্ছে শাটার স্টক, আর একটা হচ্ছে অ্যাডোবি স্টক। আচ্ছা, এগুলাতে মূলত কি থাকে? এগুলাতে মূলত ধরো যে ফটো থাকে, ভিডিও থাকে, সবকিছু থাকে, এভরিথিং। সাপোজ যে তোমরা ওয়াইল্ড লাইফ যে ফটোগ্রাফি গুলো দেখো না, ওই যে দেখা যাচ্ছে কাদর মধ্যে গোড়াগড়ি পেরে হচ্ছে ছবি তুলেছে। আচ্ছা, ফটোগ্রাফি দিলে তো আর যেন ফটোগ্রাফার দেওয়া লাগবে, PHOTGRAPHER। এই যে বাংলাদেশেও কিন্তু দেখবে যে
ওই কাদর ভিড়ের মধ্যে, তারপরে ধানের ভিড়ের মধ্যে কিন্তু ওরা গায়ে কাদরটা দমাকায় বিশাল বিশাল ক্যামেরা লাগে ছবি তুলছে। এরা মূলত কি করে আজগবি কাদর মধ্যে? এরা হুদা এর কাম নাই তাই জন্য ছবি তুলে, তাই বললো তোমার তাই মনে হয়? পাইলাম না বাংলাদেশের ছবি, পাইলে তোমার দেখাতাম, ফেসবুকে মাঝে মাঝে আসে। আচ্ছা যাই হোক, এরা মূলত ওই ছবি তারপরে ভিডিও গুলো করে কি করে স্টক মার্কেটে মূলত আপলোড করে। সাপোজ অন্য জায়গা, কোন জায়গা সেটাও করতে পারে। তুমি দেখা যাচ্ছে বিল্ডিং এর ছবি তুলেছ, আর এখন দেখা যাচ্ছে ওয়াইল্ড লাইফের ছবি তুলেছে, মানে আচ্ছা তুমি এমন একটা পাখি তোমার দরকার, তোমার সেটা যে কোনো কাজের হোক, তোমার কলেজের কাজে হোক বা তোমার গবেষণার কাজে হোক, সে পাখির ছবি তুমি পাচ্ছ না, কিন্তু দেখা যাচ্ছে একজন ফটোগ্রাফার ওই জঙ্গল বন ঘুরে ওগুলো পাখির ছবি তুলে বেড়াচ্ছে, তোমার কাছে আছে ওই ছবি, তুমি বলছো ভাই আমার $2000 লাগবে, এরকম বিষয়। হ্যাঁ, বুঝতে পারছো? সো এই যে এটা হচ্ছে একটা স্টক মার্কেট, শাটার স্টক। তো এইখানে মূলত কয় ধরনের জিনিসপাতি পাওয়া যায়, এই জিনিসটা দেখে তোমরা হচ্ছে আপাতত বুঝে নিতে হবে। প্রথমত ইমেজ, তারপরে ভিডিও এবং মিউজিক পাওয়া যায়, সাউন্ড ইফেক্ট পাওয়া যায়, টেমপ্লেট পাওয়া যায়, এআই জেনারেটেড পাওয়া যায়, এটা নতুন আসছে। এই কয়েকটা জিনিস মূলত এখানে আমরা সেল করতে পারবো। এটা এডিটোরিয়াল, এটা আর আলাদা জিনিস। তো ইমেজ মানে তো আমরা বুঝি বিভিন্ন ফটো এক কথায় এটা যে কোনো কিছু ফটো হতে পারে। ভিডিও সেম ভাবে তোমার ড্রোন ফুটেজ হতে পারে, বা দেখা যাচ্ছে তুমি ধানের বিয়ের একটা ভিডিও দিলে সেটাও হতে পারে। তারপরে মিউজিক, তুমি যদি মিউজিক বানাতে পারো, সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্ট বুঝো কি, দেখা যাচ্ছে বিভিন্ন পানির সাউন্ড ইফেক্ট বা হাসির সাউন্ড ইফেক্ট, ভিডিওর মধ্যে মধ্যে আমরা দেখি না এই জিনিসগুলো। টেমপ্লেট মানে তো বুঝি পাওয়ার পয়েন্টের বা তোমার হচ্ছে ফটোশপের যে টেমপ্লেট গুলো। আর এআই জেনারেট মানেও তো বুঝে গেলে নতুন আসছে এক কথায়। সাপোজ আমি ভিডিওতে আসলাম, ভিডিওতে আসার পর এখানে বাংলাদেশ লিখে সার্চ দিলাম। আমরা আগে টোটাল জিনিসটা আগে ভালো করে বুঝি, তাছাড়া কিন্তু কাজ করতে পারবো না। সাপোজ আমি যখন বাংলাদেশ লিখে শাটার স্টকে আপলোড করলাম, সরি সার্চ দিলাম। আচ্ছা শাটার স্টকই কেন, কারণ এটা কিন্তু বিশ্বের সবচাইতে বড় স্টক মার্কেট। বিশ্বের সব ধরনের টেলিভিশন, মানে সব মানুষ এক কথা এখান থেকে কিন্তু ভিডিওগুলো নাই। কারণ দেখা যাচ্ছে মনে করো যে আমি একটা দেশের ভিডিও বানাবো, একটা দেশ নিয়ে, সৌদি আরব নামে একটা ভিডিও বানাবো ইউটিউবে। এখন সৌদি আরবের কি আমার ভিডিও আছে আমার কাছে? তাহলে আমি কি করবো, অন্যের ভিডিও যদি নিই সে তো আমার কপিরাইট দিবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে এই যে স্টক মার্কেট গুলো, এগুলোর থেকে ভিডিও নেওয়া লাগবে, কিনা কিনা নিতে হবে। সাপোজ মনে করো যে এটা একটা বাংলাদেশের ছবি, বৃষ্টি বর্ষাকালের মনে হয়। এখন এইটা মনে করো কোনো একটা নিউজের এজেন্সি কিনা নেবে, যে বাংলাদেশে এরকম এরকম বৃষ্টিকালের এরকম দুর্ভোগ হয়। কারণ ওই যখনই কিনা নিতে যাবে, এটা তো আর ফ্রি তো না। যেমন এই যে এস কে সাকিব হাসান, এই লোকটা হচ্ছে এই ভিডিও ছাড়িছে মূলত, হবে তো ভিডিওর অনেক রুলস আছে। মনে করো যে এটা তুমি কিনা নেবে, অ্যাড টু কার্ট, এখন এটার দাম দেখো কত, এই একটা ভিডিওর দাম $80, মানে প্রায় 8000-এর উপরে। এবং এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা না, এটা দেখো কত সেকেন্ড, মাত্র 7 সেকেন্ড। সো শাটার স্টকে এরকম 7 থেকে 15 সেকেন্ডের ভিডিও তোমার $80 $90 সেল হয়। এবং এটা যদি তুমি এক্সটেন্ড লাইসেন্স চাও, ইনহ্যান্স লাইসেন্স, তাহলে আরো বেশি, $229। মানে এই যে এখানে দেখছো যে এটার এইচডি রেজুলেশনটা কি, জাস্ট এইচডি। কিন্তু এটা যদি এইচডি যদি চাও, এইচডি মানে সুপার কোয়ালিটি এক কথা, এটার দাম একটু কম, $65। আর এইচডির দাম $79। এখন যদি এই যে লাইসেন্সের বিষয়টা আছে, এই যে স্ট্যান্ডার্ড লাইসেন্সে তুমি কি পাবে, যে স্ট্যান্ডার্ড তুমি আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবে সেম ভাবে, কিন্তু এখানে পারবেটা কি, তুমি যখন ইনহ্যান্স লাইসেন্স যখন নেবে, তখন তুমি তোমার টেলিভিশনে এটা কিন্তু তুমি প্রচার করতে পারবে, এবং বিভিন্ন ছবির মধ্যেও কিন্তু এই ফুটেজটা দিতে পারবে। যদি তুমি স্ট্যান্ডার্ড লাইসেন্স নাও তাহলে কিন্তু পারছ না, এর কিন্তু লেখাই দিচ্ছে। আর হচ্ছে আনলিমিটেড ইউজ ফর ডিজিটাল ওয়েব টেমপ্লেট। সো যারা হচ্ছে টেলিভিশনের জন্য জেনারেলি এই ভিডিওগুলো নেবে, তারা হচ্ছে ইনহ্যান্স লাইসেন্স করে। একজন নিউজ যারা হচ্ছে টেলিভিশনের যারা আছে তারা মূলত ইনহ্যান্স নেবে। আর যারা ইন্ডিভিজুয়াল পারসন আছে তোমার আমার মতো, তারা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড লাইসেন্সটা নেবে। তো জেনারেলি এগুলো হচ্ছে টেলিভিশনের বাইরের দেশের এবিসি নিউজ, ফক্স, ওরা হচ্ছে বেশি কিনে, কারণ ওদের প্রতিদিন এই ভিডিও কিনতে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। বুঝতে পারছো?
সো একটা খালি ভিডিও এভাবে একটু ভালো হলেই হয়। আচ্ছা, ভিডিওর বিষয় গেল। তো এরকম অনেক অনেক কিন্তু ভিডিও আছে। আমি ব্যাক করলাম। ইভেন আচ্ছা, এখানে মূলত শাটার স্টকে ড্রোন ফুটেজ গুলা মূলত যাদের ড্রোন আছে তাদের মূলত ভালো হয়, আর যাদের 4K ভিডিও ক্যামেরা আছে তাদের মূলত এখানে ভালো সেল হয়। তো যেহেতু আমাদের মূলত ভিডিও করার জন্য কিন্তু এরকম কিছু নাই, কারণ এই ভিডিও করার জন্য তোমার মিনিমাম যদি ফোন দেও করো তাও তোমার একটা গিম্বল থাকা লাগবে। গিম্বল বুঝো? ওই ডিজেআর গিম্বল গুলা, ওই ডিজেআর গিম্বলের দাম মিনিমাম তোমার 20-30 হাজার টাকা মিনিমাম। ইভেন একটা 4K তোমার হচ্ছে 60 FPS রেকর্ড করলেও হবে না, তোমার 120 FPS রেকর্ড করা লাগবে। এই যে, হ্যাঁ, এটি যদি 25 FPS আছে, তো এটার জন্য মূলত একটা হাইলি সেটআপ দরকার। মিনিমাম তোমার যদি ফোন থাকে মানে নিলাম, তাহলে তোমার একটা হচ্ছে গিম্বল লাগবে। এই যে এই মালগুলো মূলত লাগবে প্রায় 58,000 টাকা, তাহলে তো মোবাইলটা কোথাও শেক করবে না। এরপরেও ভিডিওর অনেকগুলো রুলস আছে, সো এর জন্য মূলত আমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাই। আর যেহেতু মূলত আমাদের ভিডিওটা শেখাও হয়নি, আমরা মূলত এখানে যাই কি, মূলত ফটোস এবং ভেক্টর ইলাস্ট্রেশন, এই দুই তিনটা অপশনে আমরা কাজ করি। বুঝা গেছে? সো আমি এবার শাটার স্টকের হোম পেজে যাই। হোম পেজে আসার পর এখান থেকে আমি সার্চ করি, দেখা যাচ্ছে কার্টুন ভেক্টর লিখে সার্চ দিলাম। এখন এখানে যখন আমি সার্চ দিচ্ছি, সার্চের পর কিন্তু এখানে অনেকগুলো অপশন করা থাকে, ফিল্টার। সো আমি যখন এখানে ভেক্টরে ক্লিক করব, মানে আমরা যে জিনিসগুলো বানাবো এবং আপলোড দেবো সেগুলো হচ্ছে ভেক্টর এবং ইলাস্ট্রেটর। বোঝা গেছে? সো ভেক্টরে ক্লিক করলাম। সাপোজ এই ডিজাইন মূলত মনে করো যে তুমি বানাইছো, একজন কিনে নেবে, এগুলো হচ্ছে তোমার দাম $3, তারপরে $2 এরকম করে। আর এখানে একটা বিষয় কি, এখানে যত ডলার দিয়ে বিক্রি হবে এটার মূলত তুমি প্রায় 60% পাবে, বাদ বাকি 40% ওয়েবসাইটে কিন্তু নিবে। মানে 100 টাকাতে যদি বিক্রি হয় তুমি 60 টাকা পাবে, 40 টাকা এর ওয়েবসাইটকে দিতে হবে। বোঝা গেছে? এরকম হচ্ছে রুলস। সো এটা যদি তোমার $3 যদি বিক্রি হয় তাহলে কয় টাকা পাবে তুমি? এখান থেকে তুমি প্রায় 60% টাকা পাবে কিন্তু। বোঝা গেছে? হ্যাঁ, এটা হিসাব করা লাগবে। যাই হোক, আচ্ছা, এই যে শাটার স্টক বিষয়টা আমরা বুঝলাম তো নাকি? আচ্ছা, আর আরেকটা বিষয় কি, শাটার স্টকে প্রতি ডাউনলোডে কয়টা কয়টা করে হচ্ছে কত টাকা তুমি পাবে, এটা মূলত ডিপেন্ড করে ওই ডাউনলোডটা কোন দেশ থেকে হলো এবং কোন সাবস্ক্রিপশন থেকে ডাউনলোড হলো। সাপোজ আমি যদি শাটার স্টক থেকে যদি কোনো ফটো ডাউনলোড করতে যাই, সাপোজ এই যে রূপপুরের এই ফটোটা আমি ডাউনলোড করব, এটা কিন্তু $2। আমি যদি জেনারেলি ডাউনলোড করি, মানে কি 10টা ইমেজ আমি ডাউনলোড করতে পারবো, সেখানে প্রতি ইমেজের জন্য $2 করে কিন্তু লাগবে, এবং এর জন্য মাসে কিন্তু $29 সাবস্ক্রিপশন। এটা আমাদের জন্য লাভ, মূলত যারা এগুলো ডাউনলোড করে তাদের জন্য। আর আরেকটা আছে কি, 2টা ইমেজে ডাউনলোড করতে পারবে, এর জন্য লাগবে $14.50 এবং 1 বছরের মধ্যে ডাউনলোড করতে পারবে। আর এটা হচ্ছে মূলত প্রতি মাসে। সো এক এক সিস্টেমে ডাউনলোড হলে আমরা এক এক ভাবে মূলত বেনিফিট হব। সাপোজ আমার ড্যাশবোর্ডটা যদি দেখাই, না, এই আপলোডিং গুলাই মূলত আমরা দেখবো। বুঝতে পারিস তো? এই জন্য আমরা মূলত আগে বুঝে নিচ্ছি মার্কেট প্লেসটা কিরকম। সাপোজ মনে করো যে এটা হচ্ছে শাটার স্টকের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বুঝো তো? মানে দোকান আর হচ্ছে গোডাউন এর জিনিসটা তো আলাদা। দোকানে মূলত খালি জিনিসগুলো সাজানো থাকে, আর গোডাউনে মূলত ঠিকই দেওয়া থাকে। তো এইটা মূলত আমাদের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড, বা তুমি গোডাউনও বলতে পারো, মানে তোমার নিজস্ব গোডাউন। তো এখানে আমার ডলার জমা হয়েছে কিন্তু $5। আর এইখানে মূলত আমার টোটাল ইনকামটা দেখাচ্ছে যে আমার কতগুলো ডাউনলোড হয়েছে, এবং 363টা ডাউনলোডের বিনিময়ে আমি কত ডলার পাইছি। এবং নিচে থেকে দেখাচ্ছে যে আমার কোন ফাইলটা কতবার ডাউনলোড হয়েছে। সাপোজ এই ফাইলটা 111 বার ডাউনলোড হয়েছে, এবং 111 বার ডাউনলোডের ফলে আমার ইনকাম হয়েছে $16। বোঝা গেছে? আচ্ছা, এবং এই যে এখানে আছে হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে দেখাচ্ছে কোন দেশ থেকে কোনটা ডাউনলোড হয়েছে এবং সেটার জন্য কত ডলার পাইছি। সাপোজ
যে রাশিয়া থেকে আমার এই কোনাতে একটা ডাউনলোড দেখাচ্ছে না, 29 সেন্ট পাইছে, কিন্তু এটা 1/13 তারিখে। সাপোজ এখান থেকে আমি অল টাইম বাদ দিয়ে আমি হচ্ছে দিস মান্থ বা 3 মান্থ দিই। আচ্ছা, আজকে কত তারিখ? 25 তারিখ, তাই না? এটা কত তারিখের ডাউনলোড? 21 তারিখ, গত 21 তারিখে কিন্তু। সো এটা 2 দিন 3 দিন আগেকার। এটা একবারই ডাউনলোড হয়েছে এবং পাইছি কত? 1.33। হ্যাঁ হ্যাঁ, সরি, এটা 23 সালের। 3 মান্থ দিলে, ও আচ্ছা, হ্যাঁ, এখানে আর্নিং এ আসি, দাঁড়াও। বাই মান্থ, এটা কি মাস চলতেছে? ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারি 25। আচ্ছা, এই যে এখান থেকে দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসে, দেখো আমার টোটাল কয়টা ডাউনলোড হয়েছে? 7টা। এবং এই 7টার থেকে টোটাল হচ্ছে আসছে তোমার 1.93। বোঝা গেছে? এর মধ্যে হচ্ছে তোমার 18 তারিখে একটা ডাউনলোড হয়েছে, সেটা হচ্ছে, সরি, 2টা ডাউনলোড হয়েছে। তার মধ্যে একটা থেকে আসছে $1.33, আর একটা থেকে আসছে 10 সেন্ট। এখানে দেখো একটা ডাউনলোডে 1.33 পেলাম, আর একটা মাত্র 10 টাকা। কারণ এখানে সাবস্ক্রিপশন, এক এক ধরনের সাবস্ক্রিপশনে এক একটা ডাউনলোড হয়েছে। এই যে এটাতে ডাউনলোড হয়েছে কত পাইছি? 1.33, মানে 133 টাকা। আমার এখানে টোটাল ফাইল আছে কয়টা? আমরা যদি একটু দেখি, এই একটা ফাইলে কিন্তু বারবার 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 বিক্রি হচ্ছে। আমার কিন্তু আলাদা ফাইল দেওয়া লাগছে না। এই যে 124টা ডিজাইন মাত্র করে দিয়ে রাখছি। এখান থেকে মূলত ডিজাইন হতে আসে হতে আসে হতে আসে। এই যে এখানে আমার দেখাচ্ছে, এখানে কত বছর থেকে আমার হচ্ছে অ্যাকাউন্ট করা আছে, প্রায় 7 বছর থেকে। এখানে আমার মাত্র 124টা কন্টেন্ট দেওয়া আছে। বোঝা গেছে? এখানে কিন্তু আমার কন্টেন্ট নাই। যারা একটু সবসময় এটাতে কাজ করে, দেখা যাচ্ছে 2-3 হাজার 5,000 করে হচ্ছে কন্টেন্ট দেওয়া আছে। আমাদের আগের ব্যাচের একটা মেয়ের তোমার হচ্ছে 1500 টাকার ডিজাইন দেওয়া আছে, আর $30 অলরেডি হয়ে গেছে, একবার উইথড্র করলেই। বেশ, তোমাদের আগের ব্যাচের সাথে। বোঝা গেছে? অ্যাডোবি স্টোর, অ্যাডোবি বলতে তোমরা বুঝছি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর। এই অ্যাডোবির মূলত এই মার্কেট প্লেস অ্যাডোবি স্টোর। বোঝা গেছে? এই দুইটার সেম রুলস, ফাইল দেওয়া নেওয়ার জিনিসটা সেম। এখানে দেখো আমার ফাইল মাত্র হচ্ছে আছে তোমার 124টা। মানে এগুলো মূলত ছাত্রদের দেখাতে দেখাতে মূলত ফাইলগুলো জড়া হয়ে গেছে, এখান থেকে মূলত সেল হয়। সাপোজ যে এখন ধরো যে অ্যাভেলেবল এখানে $22 আছে, তবে শাটার স্টক থেকে অ্যাডোবি স্টকে তোমার ইনকামটা অনেক বেশি। যেখানে শাটার স্টকে তুমি একটা করে ডাউনলোড হলে দেখা যাচ্ছে 10 টাকাও পাইতে পারো, কিন্তু অ্যাডোবি স্টকে তোমার 33 টাকার নিচে কোনো ডাউনলোড নাই। এই যে একটাই ডাউনলোড হয়েছে $3.60। বুঝা গেছে? একই ডিজাইন, একই ডিজাইন, সেম জিনিস। এখান থেকে আমি ডাউনলোডে যদি দেখি, আর্নিং এ দেখি, হ্যাঁ, কাস্টমাইজ করা যায়, বাট হুবহু কপি দেওয়া জিনিস দেওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই স্টক মার্কেটে এরকম এই দুইটা কিন্তু প্রধান স্টক মার্কেট। এগুলো ছাড়া কিন্তু আরো স্টক মার্কেট আছে, বুঝতে পারিছো? তবে এই দুইটা থেকে ইনকাম সবচাইতে বেশি হয় এবং ফাইল খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়। এই জন্য মূলত আমরা প্রথমত এই দুইটা স্টক মার্কেট নিয়ে মূলত কাজ শুরু করি, তার পরবর্তীতে আলাদা আলাদা স্টক মার্কেট নিয়ে কাজ করি। তো এই যে স্টক মার্কেট, এগুলোতে কিন্তু প্রচুর নিয়ম কানুন, মানে তোমার খুব কড়াকড়ি এক কথা নির্দেশনা চলে। কারণ এখানে একটা ফাইল তুমি বিক্রয়ের জন্য ওখানে আপলোড দিচ্ছ, ওই ফাইলটা মূলত এদের অটোমেটিক সিস্টেমে আগে দেখে, তারপরে 4-5 জন মানুষ মিলে আগে দেখে যে এই ফাইলটা আসলে বিক্রয়ের জন্য দেওয়া যাবে কি না, তারপরে মূলত ওরা অ্যাপ্রুভ করে। এখানে যখন অ্যাপ্রুভ করবে, তারপরে ওই ফাইলটা তোমার বিক্রয়ের জন্য মূলত রেডি। তার আগে কিন্তু এটা রেডি হবে না, বুঝতে পারিছো? কপিরাইট খাওয়ার অবশ্যই অপশন আছে। সাপোজ তোমার যদি ব্যাচ 3 এর কথা বলি, একটা ছেলে কপিরাইট ভিডিও দিছে, $100 ইনকাম হয়ে গেছে, ছবি, মানে ভেক্টর রেজিস্ট্রেশন। এখন খুবই ডাউনলোড হচ্ছে, দিনে $2 $3 করে। উনি আবার করেছে কি, টম এন্ড জেরি আপলোড করে দিয়েছে, ইনস্ট্যান্ট কপিরাইট মেরে অ্যাকাউন্ট সাসপেন্ড। বুঝতে পারছো? ওর $115 হয়ে গেছিল। বুঝা গেছে?
সো কপিরাইটের কিন্তু খুবই ভালো বিষয় আছে। উইড্রোর বিষয় তোমার হচ্ছে $35 হলে উইড্রো পাবে, তোমার হচ্ছে শাটার স্টকে। বলো। যেকোনো যেকোনো লোগো নিয়ে আমি মনে করেন যে কালারিং এর কাজ করে আমার কিছু চেঞ্জ করে দিয়ে মানে এটা আমার কপিরাইট। সবকিছু চেঞ্জ করা লাগবে, মূলত 60% তার সাথে মিল থাকা যাবে না। আচ্ছা, শাটার স্টকে তোমার হচ্ছে মিনিমাম $25 হলে উইথড্র করতে পারবে। পেপাল, সরি, স্ক্রিল, পিওনিয়ার, পেপাল, এই তিনটার মাধ্যমে। আমাদের বাংলাদেশে পেপাল নাই, পিওনিয়ার এবং স্ক্রিল দুইটার মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো। এবং সেম ভাবে অ্যাডোবি স্টকে আমরা হচ্ছে $25 হলে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারি। এই যে পে আউট হিস্টরিতে যদি দেখি, এই যে আমার হচ্ছে এই স্টক মার্কেটে দুইটা একসাথে আমরা কাজ করব, দুইটাতে সেম ভাবে আমরা কাজ করব, মানে একই সিস্টেম দুইটাতে। একটা ফাইল বানালে তুমি দুইটা দিতে পারতেছো, বুঝতে পারিছো? একটা ফাইল বানালে তুমি দুইটা দিতে পারতেছো। হ্যাঁ, ডাবল ইনকাম, বুঝতে পারিছো? আচ্ছা, তবে আরেকটা বিষয় কি, শাটার স্টক থেকে অ্যাডোবি স্টকে আমরা একটু গুরুত্ব বেশি দিব, কারণ শাটার স্টকে এআই দিয়ে ফাইল জেনারেট কিন্তু অ্যাকসেপ্ট করে না, আর অ্যাডোবি স্টকে এআই দিয়ে ফাইল অ্যাকসেপ্ট করে। এআই দিয়ে ফাইল বলে তুমি একটা প্রম্পট মারলে ডিজাইন হয়ে গেল, আপলোড করে দিলে, ঝামেলা শেষ। ওটা সিস্টেম তো দেখাবো পরে। আচ্ছা, আজকে মূলত আমরা আপলোডিং এর সিস্টেম দেখবো। তোমরা আপাতত 5টা ফাইল রেডি করে আনবে, আমরা আপাতত যেভাবে দেখবো। হ্যাঁ হ্যাঁ, রেডি করে দেখাচ্ছি তো। পরের ব্যাচ, তোমাদের পরের ব্যাচে একটা বেশি জন হয়ে যাবে, ঈদের পরে শুরু করবো তো টাইম ওঠে, আপাতত বেসিক চলতেছে। আচ্ছা, অ্যাডোবি স্টকের জন্য আমাদের হচ্ছে যখন আর্টবোর্ড নিব, আর্টবোর্ডটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সাপোজ এখানে লিখলাম হচ্ছে অ্যাডোবি স্টক ফাইল 1, এটা খালি সিম্পল ভাবে লিখলাম, তোমাদের যে জিনিস দরকার সেটা লিখবে আপাতত। আচ্ছা, ফাইল সাইজ অবশ্যই এটা পিক্সেলে থাকবে, এবং আর্টবোর্ডের সাইজ 4000 বাই 4000, হ্যাঁ স্কোয়ার, এবং এখানে কোনো ব্লিড থাকবে না। এটা সিএমওয়াইকে বা আরজিবি যে কোনো কিছুতে হতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। এবং আর্টবোর্ড মাত্র একটা থাকবে, এর বেশি থাকা যাবে না। এগুলো থাকলে কিন্তু দেখা যায় তোমার ফাইলটা রিজেক্ট করবে, এবং সেম ভাবে যদি দিতেই থাকো অ্যাকাউন্টটা শেষ, সাসপেন্ড করে দেবে। বুঝতে পারিছো? তো 4000 বাই 4000 আর্টবোর্ডটা যেন মনে থাকে। এখানে এগুলো কোনো ব্লিড এগুলো কিছু থাকবে না, এবং আমরা কিন্তু এটা ইলাস্ট্রেটরে করতেছি, ফটোশপে না। বোঝা গেছে? আচ্ছা, গ্রেট। যেহেতু 4000 বাই 4000 ফাইল, এটা কিন্তু একটু ভারী হবে জেনারেলি। তো যাদের পিসি কম মূলত তাদের একটু লোড নিতে পারে। আচ্ছা, প্রথমতই আমরা কি করব, একটু এরকম আর্টবোর্ড নিয়ে আমরা হচ্ছে একটা ইয়ে নেব, ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নেব, আমরা একটা রেক্টাঙ্গুলারের মাধ্যমে নেব, এবং ব্যাকগ্রাউন্ডটা এই আর্টবোর্ডের থেকে একটু ছোট হতে হবে। তাহলে উপায়টা কি? 50 পিক্সেল ছোট থাকলে হবে। হ্যাঁ, তো সেই জন্য মূলত রেক্টাঙ্গুলারে ক্লিক করলাম, মিডিলে ক্লিক করলাম, 3950 বাই 3950 আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন কন্ট্রোল এক্স দিলাম, কি হলো, কাট হয়ে গেল। কন্ট্রোল জিরো, কি হলো, উইন্ডোজটা ফিট হয়ে গেল। কন্ট্রোল ভি, তাহলে এই যে বুঝতে পারতেছো কি সাইড দেয় যে আমার একটু কিন্তু যেটা আমি হচ্ছে, আচ্ছা এটা আমি কালারটা চেঞ্জ করি, যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটা কিন্তু মেইন আর্টবোর্ডে থেকে একটু ছোট আছে। এখানে কারণটা কি, তোমার হচ্ছে এই যে আমরা আর্টবোর্ডটা নিয়েছি 4000 বাই 4000, এর বাহিরে যদি 1 পিক্সেলও যদি কোনো আমার হচ্ছে এলিমেন্ট যায়, মানে কোনো ডিজাইন, এই যে সামান্য একটু গেছে কিন্তু, বা এর থেকেও যদি ছোট যায়, মনে করো যে এইটুকুনে আছে, কন্ট্রোল জিরো, বুঝতে পারতেছো কি বাইরে আছে কিনা এই কর্নারে, এটা কিন্তু অ্যাপ্রুভ করবে না। বোঝা গেছে? সো এই জায়গাতে খুবই সেনসিটিভ থাকতে হবে। কোনো পিক্সেল বা দেখা যাচ্ছে কোনো একটা এলিমেন্ট দেখা যাচ্ছে এরকম একটা দাগ আছে, এটা বাইরে আছে ডিজাইনের, এই ফাইলটা তুমি আপলোড দিছো, এটা ডিজাইনটা নিবে না।
সো আর্টবোর্ডের বাইরে একদম ফ্রেশ ক্লিয়ার, মানে একটা বিন্দু থাকা যাবে না। সাপোজ এই যে পেন টুল একটা ক্লিক করলাম, বুঝতে পারতেছে কি বাইরে কি আছে না আছে, এই ফাইল আর নেবে না। তাহলে এটার উপায়টা কি, কন্ট্রোল এ দিতে হবে। এ দিলে দেখো যে হ্যাঁ অল সিলেক্ট যখন হলো এখান পর্যন্ত কিন্তু আমার বর্ডার দিছে, তখন আমি বুঝতে পারবো কিন্তু যে এই এই জায়গাতে কোনো কিছু একটা আছে। তখন এভাবে এই যে কানার মতো হাসতান লাগবে, এরকম মানে যেভাবে মাছ ধরি এক কথায়, কারসার এভাবে মারলে মূলত এই যে এখানে চলে আসবে জিনিসটা, এই যে বোঝা গেছে। তখন এটা ধরে ব্যাক স্পেস মেরে ডিলিট। সো আমরা এই পাশে লিখি, আগে লিখতে লিখতে যাই নয়তো মনে থাকবে না। আমি ইংলিশ দিয়ে লিখলে কি বুঝতে পারবে না তোমরা? আচ্ছা তাহলে আর্টবোর্ডের বাইরে যাওয়া যাবে না, এটার ইংলিশটা কি হবে বলো? বলো আর্টবোর্ডের বাইরে কিছু যাবে না, এটার ইংলিশ চাচ্ছি আমি। ইংলিশ না জানলে কাজ নাই, তোমাদের আগে বলেছি। তুমি যত ভালো ডিজাইন করো, ইংলিশ জানো না তোমার কোনো কাম নাই এই দুনিয়াতে। গুগল ট্রান্সলেট তুমি সারাদিন করবে? বুঝতে পারছো কি, মানে কোনো এলিমেন্ট আউটসাইডের মানে আর্টবোর্ডের আউটসাইড মানে বাইরে যাওয়া যাবে না। আচ্ছা এটা হচ্ছে যেহেতু আমাদের প্রথম রুলস। আচ্ছা এখন দ্বিতীয় রুলসে আসো। দ্বিতীয় রুলসে হচ্ছে ডিজাইন। ডিজাইন তুমি যা খুশি তা করতে পারো, ওটা তো তেল পেও হাসছে তোমার সমস্যা নাই, বোঝা গেছে। জাস্ট কপি হওয়া যাবে না কারোর সাথে। পেন টুলস দেখেন, আমরা মূলত ইমেজ ট্রেসিংটা দেখবো। ইমেজ ট্রেসিং তোমরা আগামীকাল আসবে। আগামীকাল কি বার? আগামীকাল যখনই হোক তোমরা ইমরান অথবা জনেল ভাইয়ের সাথে কথা বলে আসবে। তোমাদের এই কিসের ছুটি? স্কুল ছুটি? স্কুল ছুটিতে আমরা কি করব? আমরা কি স্কুলের আন্ডারে পড়ি? হোক, আমার এটা কলেজও না স্কুলও না। আর আমাদের ক্লাস বিকেলে মূলত। এই সকালে না বিকেলে দুটা জিনিস দেখে নেবে, বুঝতে পারিছো? হ্যাঁ তোমাদের ইমেজ ট্রেসিং কি আমি দেখাইছি? আচ্ছা আমরা ডিজাইনের বিষয়ে আগে আলোচনা করি। আচ্ছা এইখানে কিন্তু আমরা যে কোনো ধরনের ডিজাইন বিক্রি করতে পারি, কিন্তু কোন ধরনের ডিজাইন বিক্রি হবে না হবে বা ডাউনলোড হবে না হবে, আজকে তুমি পাগলের মতো ডিজাইন 1000 আপলোড করে রাখা তো লাভ নাই যদি ডাউনলোড না হয়। এই জিনিসটা মূলত রিসার্চ করা লাগবে, আসলে কোন জিনিস ডিজাইন মানে আপলোড হবে না হবে। তো আমরা মূলত ফোকাস করি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে গুলা। ইন্টারন্যাশনাল ডে মানে বুঝতে পারিছো কি? ইন্টারন্যাশনাল এক কথায় হলিডে, এবার বুঝতে পারিছো? মানে আন্তর্জাতিক যে ছুটিগুলা, সাপোজ তোমার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে 21শে ফেব্রুয়ারি, সারা বিশ্বব্যাপী তো ওই দিনটা ছুটি থাকে। এরকম কোন কোন দিবস আছে সেরকম বলো যে সারা বিশ্বব্যাপী ছুটি থাকে? 26শে মার্চ সারা বাংলাদেশ মানে সারা বিশ্ব ছুটি থাকে? শুধু বাংলাদেশ? তো কোনো নির্দিষ্ট দেশ টার্গেট করা বাদ। যেমন ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে ছুটি থাকে না সারা ওয়ার্ল্ড ব্যাপী? পালন বাদ দাও, তোমার স্কুল কলেজ ছুটি থাকে কিনা? ইস্টার সানডে বড়দিন, হ্যাঁ ছুটি থাকে। আর আচ্ছা আমাদের ব্রেনে তো এগুলা বাড়াবে না, মূলত এগুলা আমাদের সার্চ করা লাগবে। সাপোজ গুগলে সার্চ করো ইন্টারন্যাশনাল হলিডে, সাপোজ 8 মার্চ,
না 14 ফেব্রুয়ারি ছুটি থাকে না, আজকে কথাবার্তা বলো না। ঈদের শুধুমাত্র মুসলিম কান্ট্রিগুলো ছুটি থাকে, না মুসলিম কান্ট্রিগুলো ছুটি থাকে। আচ্ছা 8 মার্চ ওটা কি ডে? ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তে ছুটি থাকে। তারপরে হ্যাঁ বিশ্ব মা দিবস আছে, লেবার ডে আছে। তো এই যে ডে গুলো আছে ইন্টারন্যাশনাল, এই ডে গুলার মূলত আমরা টার্গেট করে মূলত ডিজাইন গুলো করি, বোঝা গেছে? তো এটা মূলত কোনো রুলস এর মধ্যে পড়ে না, এটা যেন মনে থাকে, এটা জাস্ট আমরা ফলো করি এক কথায়, যেন ডাউনলোডটা বেশি হয়। বাট এটা শাটারস্টক বা অ্যাডোব স্টকের কোনো রুলস এর মধ্যে পড়ে না, বোঝা গেছে? সো আমি এই না কোনো সমস্যা নাই, এটা মূলত ডিজাইনটা বেশি ডাউনলোড হওয়ার জন্য, যেহেতু আমরা আর্টবোর্ডটা নিলাম এখন তো ডিজাইনের পালা, কারণ আজকে মাসগুলো তো ডিজাইন করে লাভ নাই। সাপোজ আমাদের সামনে কোন ডেটা আছে, সাপোজ শাটারস্টক আর অ্যাডোব স্টকে যদি আজকে ফাইল দিই, এটা ফাইল রিভিউ করতে 4-5 দিন সময় নেবে, তারপরে মার্কেটে এটা লাইভ হবে। সো আমরা মূলত ফেব্রুয়ারি মাস মনে করো শেষ, তাহলে মার্চ মাসে কি কি ডে আছে এটা আমি গুগল থেকে বাইর করব কিভাবে? মার্চ 2025 ইন্টারন্যাশনাল ডে লিখে সার্চ দিই। ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব পানি দিবস, হ্যাঁ 22 মার্চ। সো আমি মনে করো যে এই লেখানে আমি হচ্ছে একটা ডিজাইন বানাবো, ওয়ার্ল্ড ওয়াটার ডে, আমি টেক্সট আগে নিলাম। আমরা একটা কাজ করতে পারি, এই যে দিবস, এই দিবসের ডিজাইন গুলো আসলে কিরকম আছে সেগুলো আমরা একটু দেখতে পারি। হ্যাঁ বিশ্ব পানি দিবস একটা ভালো দিবস এটা। এই দিবসগুলো আসলে ডিজাইন গুলো করা হয় কি কি জন্য? এগুলো মূলত যেহেতু দেখা যাচ্ছে পৃথিবীর যারা পানি নিয়ে কাজ করে, বা তোমার কাজে ধরো যে পানি নেয়া, তুমি সরকারি কোনো একটা কর্মকর্তা, হ্যাঁ তুমি সরকারি কোনো একটা কর্মকর্তা, তোমার হচ্ছে দায়িত্ব কোনো বার্তা নেয়া বা পানি রিলেটেড, তো তুমি তো অবশ্যই চাবে যে এরকম একটা পোস্ট তোমার মাইডের দেই, তাই কি না? তো এই ডিজাইন গুলো মূলত এই জন্য মূলত ওদের টার্গেট করে আমরা বানাই। দেখাচ্ছে এখানে একটা লিখি যে ওয়ার্ল্ড ওয়াটার ডে। আচ্ছা এখন আসি, আমি ডিজাইনটা কেটে দিলাম, আমি আসি টেক্সটের বিষয়ে। টেক্সট আমরা হচ্ছে কখনো লাইভ রাখতে পারবো না, লাইভ টেক্সট আমরা বুঝি, এটা হচ্ছে অলওয়েজ আউটলাইন করে দিতে হবে। মানে আউটলাইন বলতে এই যে টেক্সটে ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ আলাদা 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 আলাদা, এক কথায় ভেঙ্গে গেল, আমাদের মূলত ভেঙ্গা দিতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ সো এরকম যদি লাইভ টেক্সট তুমি যদি থাকে এরকম, আচ্ছা এই লাইভ টেক্সট থাকা যাবে না কি কারণে, এটা একটু একটু বলতে পারবে? এই যে লাইভ টেক্সট এটা থাকা যাবে না কেন, এটা নিজেদের ব্রেনে কি কয়? না সাপোজ এই যে এই ফন্টটা, না 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 সেটা না, সাপোজ এই যে ফন্টটা নেক্সা বোল্ড, সব ফন্ট তো সবার পিসি থাকে না, ফন্টগুলো তো ডাউনলোড করা লাগে। আমার পিসি ডাউনলোড করা আছে বলে এটা সাপোর্ট করতেছে, দেখা যাচ্ছে ফাহিম আমার এই ফাইলটা কিনে নিল, আমার এটা আউটলাইন করা নাই, এখন ওর পিসিতে নেক্সা বোল্ড ফন্টটা নাই, মুই দেখেছি ওরে আল্লাহ সেই লাগে চাইতে ফন্টটা, ওর পিসি যা যাচ্ছে ফন্টটা মূলত এই যে এরকম হয়ে গেছে, তখন আর মেজাজটা জেনারেলি গরম হয়ে যাবে। আর আমি দেখলাম একটা ফন্ট হলো আর একটা ফন্ট, বোঝা গেছে? এই কারণে মূলত আমাদের এই ফন্টগুলো মূলত ডিজাইনে কনভার্ট করে দিতে হয়। এছাড়া যেন কেউ এই ডিজাইনে কনভার্ট না করে যেন আপলোড দিও না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড বা রিজেক্টেড হতে পারে। আচ্ছা টেক্সট আনলাম, এরপরে আছে হচ্ছে আইকন বা ডিজাইন। এখানে কিন্তু অনেক রুলস, একটা মিস্টেক হলে কিন্তু ঝামেলা আছে। আচ্ছা এই যে তোমার হচ্ছে ফাইল, এই ফাইলের মধ্যে কখনো ফটো থাকা যাবে না, এগুলো মাস্ট বি 100% ভেক্টর হতে হবে। পার্সেন্টটা কই, আমি হারায় ফেলা দিচ্ছি। আচ্ছা বিরক্ত লাগতেছে নাকি আমাদের, বলে দিও। আচ্ছা
আচ্ছা, এই যে ইমেজ টেস্টিং এর বিষয়টা, এগুলা তোমরা হচ্ছে দেখে নিও। আমি আপাতত হচ্ছে এই কাজটা করায় গেলাম। হ্যাঁ, সাপোজ এটা কপি করলাম, বিষয়টাকে ইমেজ টেস্ট করাটা তোমরা কালকে দেখে নাও, কারণ এটা করতে গেলে আজকের এই ক্লাসটা আবার করানো যাবে না, এটা অনেক লেট হয়ে যাবে। যেহেতু স্টক মার্কেটের জিনিসটা দেখাচ্ছে, এটাই দেখায়, আপাতত ডিজাইনের বিষয়গুলো পরে দেখাই। সো ইমেজ টেস্টের বিষয়টা হচ্ছে আমরা পিকচার থেকে 100% ভেক্টর কিভাবে কনভার্ট করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি একটা জিনিস আনি। আচ্ছা, উপর কাটটা ফটো আর নিচের কাটটা কিন্তু ভেক্টর। ফটো আর ভেক্টর বুঝে কি? ফটো কি দিয়ে থাকে? পিক্সেল পিক্সেল থাকে কিন্তু ফটোর মধ্যে, আর ভেক্টরের মধ্যে কোনো পিক্সেল থাকে না। সো ফটোটা আমি যখন জুম করতেছি পিক্সেল দেখতে পাচ্ছ কি? আর যখন আমি ভেক্টরটা জুম করতেছি এর মধ্যে কোনো পিক্সেল আছে? এটা কিন্তু ডিজাইনে কনভার্ট হয়ে গেছে, এর মধ্যে কোনো পিক্সেল পাবে না। সো এই ফাইলগুলোর মধ্যে কোনো পিক্সেল আলা জিনিস থাকা যাবে না, সেটা হোক পিকচার, সেটা হোক কোনো ইফেক্ট। তার মানে কি দাঁড়ালো, এরকম কোনো ফটো আমরা হচ্ছে কোনো ডিজাইনের মধ্যে রাখতে পারবো না, ডাইরেক্টলি রিজেক্ট একবারে। সো এই যে 3 নম্বর কিন্তু লেখা দিছে যে আইকন এবং ডিজাইনের ক্ষেত্রে 100% ভেক্টর হতে হবে, নো পিক্সেল। এইটা, এই জিনিসটা আমি হচ্ছে একবারে লাল মেরা দিলাম। এটা যদি থাকে ইনস্ট্যান্ট তোমার জিনিসটা রিজেক্ট হয়ে যাবে, কখনোই কোনো পিক্সেল থাকা যাবে না। সো এরকম, এটাই ইমেজ টেস্টিং এই জিনিসটা, এটাই মূলত তোমরা হচ্ছে সামনের দিন দেখো নি, কালকে এসে দেখে নেও নি, কারণ এটার ভিতরে অনেক একটু দেখার জিনিস আছে এক কথায়। সাপোজ এই যে টোটাল জিনিসগুলো আছে না, এই সবগুলো এক্সপ্লেন করা লাগবে একে 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 একে। তো এগুলো এক্সপ্লেন করতে গেলে দেখা যাচ্ছে আজকের ক্লাস কেন আরো 1.5 ঘন্টায় কিছু হবে না নি। হ্যাঁ, সাপোজ এটাও কিন্তু আমি হচ্ছে ভেক্টরে কনভার্ট করেছি। হ্যাঁ, আচ্ছা, আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা একদমই যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করি। আচ্ছা, সাদাই থাক। এখানে আমি হালকা পাতলা ডিজাইন করব, খুব বেশি ডিজাইন করব না। আচ্ছা, এই যে আমি একটা জিনিস নিলাম পেন টুলস, যেটা কি মূলত, এটা মূলত ফিলে আছে না স্টকে আছে বলো তো এই জিনিসটা? আচ্ছা, তাহলে আর একটা রুলস ধরো যে বাইর করে ফেললে কোনো জিনিস স্টকে থাকা যাবে না, ওটা ফিলে কনভার্ট করা লাগবে। সো এই জিনিসটা এখন আমি ফিলে কনভার্ট করতে পারবো কিভাবে? আচ্ছা, আগে আমি একটু ডিজাইন করে নেই। সো এটা ক্লিক করব, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপেয়ার, এটা দেখাইছিলাম মনে হয় তোমাদের। এই যে এখন কিন্তু ফিলে চলে গেছে, আমি একবার কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু এখন স্টকে আছে। এটা বুঝবো কিভাবে? দেখো মিডিল দিয়ে একটা লাইন আছে কিন্তু, একটাই কিন্তু পাথ। সো অবজেক্ট এক্সপ্যান্ড যখন করব, এটা কিন্তু বাহির দিয়ে কিন্তু চলে গেছে এখন, আর এখান থেকে কিন্তু এটা ফিলে চলে গেছে। বুঝা গেছে? সো এই দুইটা জিনিস ধরে আমরা হচ্ছে একটা গ্রুপ করে ছোট করে দিতে পারি। আচ্ছা, আমি একটু এটা বাইরে আনি, বাইরে আনি একটু ডিজাইন করি। এই ওয়ার্ল্ডের ও লেখাটা আমি হচ্ছে এই ওয়াটার ড্রপটা একটু দিয়ে দিই আগে। ওয়ার্ল্ড ওয়াটার ডে, আমি ডিজাইনটা এভাবে করে দিলাম আপাতত, অত ঝামেলা করলাম না। কন্ট্রোল এক্স 0, বাস। এটা মূলত মনে করো যে আমাদের ডিজাইনটা। তাহলে মেইন রুলস গুলো বুঝতে পারছো, এই চারটা হচ্ছে মূলত ডিজাইন করার রুলস।
প্রথমত কোনো এলিমেন্ট আর্টবোর্ডের বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয়ত যদি ডিজাইনের মধ্যে টেক্সট থাকে সেটা অবশ্যই আউটলাইন করে দিতে হবে। তৃতীয়ত আইকন বা ডিজাইন তুমি যা কিছু নাও এটা 100% ভেক্টর হতে হবে, কোনো পিক্সেল থাকা যাবে না। চতুর্থত কোনো হচ্ছে স্ট্রোক থাকা যাবে না এবং স্ট্রোকটা ফিলে কনভার্ট করে নিতে হবে। কালার বা ডিজাইনের বিষয়ে তোমার যেরকম পারে সেরকম হোক, কোনো যায় আসে না। আচ্ছা, একটা কাজ করি, রুলস গুলো আমি হচ্ছে তোমাদের গ্রুপে আগে দিয়ে রাখি, কারণ এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকে এটা। আচ্ছা, এরপরে কি করব, মূলত এইগুলো মূলত মনে করো যে ফাইল রেডি করার রুলস। মনে দেখতেছো, মানে টাকা ইনকাম হবে এমনি এমনি কিন্তু না, খেলা আছে। ডিজাইন রুলস, চেকিং রুলস। এবার মানে আমি যে ডিজাইনটা করব, আমি নিজে নিজে চেক করব যে আমার ডিজাইনগুলো সবকিছু ঠিক আছে কিনা, বা রিভিউয়ের গুলো কোনো কারণে হচ্ছে রিজেক্ট হতে পারে কিনা। চেকটা করব কিভাবে, চেক করার রুলসটা হচ্ছে কন্ট্রোল প্লাস এ। হ্যাঁ, সব সিলেক্ট করে হচ্ছে আমরা দেখব। সাপোজ কন্ট্রোল এ দিলাম, এই যে সব বাইরে কিন্তু দেখা যাচ্ছে কোথায় কি আছে। কন্ট্রোল এ দিয়ে বাইরে যদি কিছু থাকে ডিলিট করে দিব। আচ্ছা, দ্বিতীয়ত আছে হচ্ছে আমরা মূলত, আচ্ছা ডিজাইনের একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, আমরা ডিজাইনে কিন্তু কোনো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবো না খুব ভালোভাবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট বলতে একের অধিক কালার, একটা ডিজাইনে দেখাচ্ছে এক কালার থেকে আরেক কালারে রূপান্তরিত, যে এই জিনিসগুলো হয়ে যায়, ওগুলো আমরা মূলত ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র সলিড কালার ব্যবহার করতে পারবো। আচ্ছা, চেকিং এর জন্য আরেকটা রুলস আছে, হচ্ছে সেটা হচ্ছে এই যে এখান থেকে উইন্ডো থেকে আমরা আনবো হচ্ছে অ্যাপিয়ারেন্স। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, দেন চেক। সাপোজ আমার এই ডিজাইন, এখানে মূলত মনে করো যে আমি হচ্ছে এখানে একটা শ্যাডো দিলাম, স্টাইলাইজার ড্রপ শ্যাডো। আচ্ছা, মনে করো এখানে আমার হচ্ছে শ্যাডো আছে। এখন শ্যাডো মানে কি, শ্যাডো মানে হচ্ছে তোমার পিক্সেল। পিক্সেল এখানে বুঝতে পারতেছো কি তোমরা, জুমের আউটের মাধ্যমে হালকা করে বোঝা যাচ্ছে মনে হয়, হচ্ছে না? সো শ্যাডো মানে পিক্সেল। আর আমাদের রুলসটা কি ছিল, নো পিক্সেল। সো এখানে যে পিক্সেল আছে আমার খালি চোখে কিভাবে ধরা পড়তেছে, তখন কি করব, একটা করে ডিজাইন আনলাম, তখন এই ডিজাইনে পিক্সেল আছে কিনা আমি দেখবো কিভাবে, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সটা আমি খুঁজবো। এখানে দেখো এই যে ড্রপ শ্যাডো, এই যে এফএক্স লেখা আছে, এফএক্স মানে কি ইফেক্ট। সো যদি এরকম এফএক্স নামে কোনো অপশন পাই সেটা আমরা হচ্ছে ডিলিট করে দিব। বোঝা গেছে? সো এই জন্য আমি জাস্ট এখানে উইন্ডো অ্যাপিয়ারেন্স এবং চেকটা জাস্ট খালি লিখে দিলাম, এখানে বাড়তি কিন্তু কিছু লিখলাম না। বোঝা গেছে? এটা হচ্ছে মূলত চেকিং এর রুলস। আচ্ছা, আর একটা রুলস আছে, সেটা হচ্ছে ফাইল রেডি রুলস। এটা হচ্ছে শেষ রুলস। বাস, ফাইল রেডি করার জন্য মূলত আমরা এটা হচ্ছে সেভ অ্যাজ কপি দিয়ে, সাপোজ আমি ডেস্কটপে নেই, কোথাও যদি কেউ বুঝতে না পারে সেটা বলা লাগবে কিন্তু। স্টক মার্কেট, এই ফাইলগুলো আমরা হচ্ছে ইপিএস এ সেভ করব। আমি এখানে লেখা রাখি, এক্সটেনশন মানে বুঝি আমরা,
আচ্ছা, এই যে ফাইল এক্সটেনশন গুলো এখান থেকে সেভ অ্যাজ কপি করব এবং এখান থেকে আমরা চেঞ্জ করে দেব ইপিএস এ। এটাকে মূলত ফাইল এক্সটেনশন বলা হচ্ছে। সো স্টক মার্কেট, এখানে একটা আমি নাম দিয়ে দেব। ইপিএস দেওয়ার পর আমি সেভ দেব। সেভ দেওয়ার পর এখান থেকে ইলাস্ট্রেটরের ভার্সনটা মূলত আমাকে 8 অথবা 10 দিতে হবে। আমি এটা আরেকবার সেটআপ করি, লিখে রাখি। বাস, এই কয়টা মূলত আমাদের রুলস, বোঝা গেছে? এটার হচ্ছে আমি এখন একটা স্ক্রিনশট দিয়ে তোমাদের গ্রুপে আগে দিই। এটা আমি সাদা করি আগে, ওয়েট। আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমরা এখন সেভ করে দিই। ফাইল, সেভ অ্যাজ কপি। এটা হচ্ছে অবশ্যই ইপিএস ভার্সনে দিব, একটা নাম দিব, ফাইল 2024 দিলাম। নিচে ইপিএস আছে কিনা দেখে নেব, তারপরে সেভ বাটনে ক্লিক করব। এখান থেকে ভার্সন আমরা কোনটা দিতে পারি, 8 অথবা 10। এটার কারণটা কি? 8 অথবা 10 এর কারণ কি? দেখা যাচ্ছে তুমি ফটোশপের কোন ভার্সন চালাচ্ছ ইলাস্ট্রেটরের, 24 বা 20। আচ্ছা, একটা বুড়া মানুষই চালাচ্ছে ওর আগেকার কম্পিউটারে, 2020 সালের কোনো, সরি 2000 সালের কোনো কম্পিউটারে চালাচ্ছে, বা 2004 সালের। তখন তো তোমার ফটোশপের এই 20 তো আসেনি, 10ও আসেনি, দেখাচ্ছে 10 আসছে। সো ফটোশপ যে 8, এটা মূলত অনেক পুরাতন ভার্সন, 1900 তোমার দেখাচ্ছে 99 বা 2000 সালের দিকে। তো তারা যেন আমার ফাইলটা কিনে নেয়, যেন লসের শিকার না হয়। সো এমন ভাবে আমরা এখানে ফাইলের ভার্সন দেব যেন এটা যে কোনো কম্পিউটারে ইজিলি চলে, বোঝা গেছে? এই জন্য মূলত 8 অথবা 10 দিতে হবে। এবং এইটা যদি না দাও 8 অথবা 10, তোমার ফাইলই মূলত নেবে না। হ্যাঁ, ওই তাদের ওয়েবসাইটের অটোমেটিক সিস্টেম রিজেক্ট করে দিবে আগে। হ্যাঁ, এই যে আমরা যে রুলস গুলো দিলাম, এই রুলস গুলো মূলত অটোমেটিক সিস্টেমে চেক করবে, বুঝতে পারিছো? এই চেকিং এর পরে যদি তোমার ফাইলটা ওকে থাকে, তারপর একটা মানুষে চেক করবে, মানুষে চেক করে ওকে করে দেবে। এই এই জিনিসগুলো তোমার আগে ওই এদের এআই বা রোবটে চেক করবে, যে আউটসাইডে বাইরে কিছু আছে নাকি, থাকলে ইনস্ট্যান্ট রিজেক্ট করে দেবে ফাইল। বা টেক্সট লাইভ আছে কিনা, আইকনের মধ্যে কোনো তোমার পিকচার আছে কিনা, মানে পিক্সেল আছে কিনা, হ্যাঁ, কোনো লাইভ স্টক আছে কিনা। কালকে হোমওয়ার্ক পাঁচটা লাইন তৈরি করে। হ্যাঁ, কালকের হোমওয়ার্ক বলতে তোমরা কালকে আসবে, জয়নাল ভাইয়ের সাথে আসবেন, সকালে হোক বা বিকেলে ভাইয়ের সাথে কথা বলে আসবে। তোমাদের ইমেজ ট্রেসিং এর বিষয়টা আগে দেখা দিবেন। ইমেজ ট্রেসিং আজকে আর দেখাতে গেলাম না, অনেক লম্বা সময় লাগবে না। ইমেজ ট্রেস হলে তোমরা ডিজাইনটা মূলত ভালোভাবে করতে পারবে না, বোঝা গেছে? আর তারপরের দিনে আমরা হচ্ছে অ্যাকাউন্ট খুলে কিভাবে আপলোড করে সেই জিনিসগুলো দেখাবো। আজকে আপলোডিং এর বিষয় দেখালাম না আপাতত, খালি আজকে হ্যাঁ ডিজাইনের রুলস গুলো জাস্ট খালি বলে দিলাম। তো এরকম করে তোমরা যতদূর পারো 3-4টা ডিজাইন মূলত রেডি করবে, সিম্পল বা কোনো ডে কেন্দ্রিক, মানে ইন্টারন্যাশনাল ডে কেন্দ্রিক করে, বোঝা গেছে? আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে বা জিজ্ঞাসা থাকলে বলতে পারো, সমস্যা নেই।